ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর সহ পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, শেয়ার কারসাজিতেও সিদ্ধহস্ত ছিলেন এই আমলা। তার স্ত্রী, তিনি এবং তার সন্তান যেন দেশের বাইরে চলে যেতে না পারেন, সেই জন্য আমাদের অনুসন্ধানকারী টিমের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের ডাকে সাড়াই দিলেন না বেনজির ও তার পরিবার। সম্পদের বিবরণী চেয়ে এবার নোটিশ পাঠাবে কমিশন। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তদন্ত দল। পেসমেকার বসানো সফল হলেও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া। উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে তারা ঠেলে দিচ্ছে, হত্যার শামিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, এর সকল দায়িত্ব এই অবৈধ সরকারের বহন করতে হবে। সমালোচনায় ভীত না হয়ে নতুন পাঠ্যক্রম নিয়ে শিক্ষামন্ত্রীকে কাজ চালিয়ে যেতে বললেন প্রধানমন্ত্রী। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করবে সরকার। শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাকে আমরা আসতে চাই। সেই জন্যই এমনভাবে শিক্ষা ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে। বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগ নেতারাই অনুসরণ করেন না, মূল্যায়ন বিরোধী নেতাদের। বিএনপি ও অঙ্গ সংগঠনের রদবদল অগণতান্ত্রিক বলছেন বিশ্লেষকরা। এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান শুরু। চলবে মৌসুম জুড়ে। লার্ভা পাওয়ায় 2 ভবন মালিককে অর্থদণ্ড। সীমান্ত এলাকায় হিজবুল্লাহ ইসরায়েল তীব্র লড়াই। লেবানন সীমান্তে হামলার পরিকল্পনা নেতানিয়াহুর। হামাস নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত গাজায় অভিযান। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছাগলকাণ্ডে আলোচিত সদ্য ওএসডি হওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এরই মধ্যে মতিউর দেশ ছেড়ে চলে গেছেন বলে খবর ছড়ালেও তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষই। কোরবানিতে 15 লাখ টাকার ছাগল কেনা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় ইফাত। পিতৃ পরিচয় নিয়ে লুকোচুরির মাঝেই সামনে আসতে থাকে মতিউরের অবৈধ সম্পদের খবর। এনবিআরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে মতিউরকে সরিয়ে দিয়ে ওএসডি করা হয়েছে। তিনি হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালকের পদও। বিষয়টি আমলে নিয়ে শুরু হয়েছে দুদকের তদন্ত। সংস্থাটির আবেদনে মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ আর সন্তান তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। সবশেষ ঈদের দ্বিতীয় দিন 18 জুন একটি বেসরকারি টেলিভিশনে ইন্টারভিউতে দেখা যায় মতিউরকে। এরপর বসুন্ধরা, ধানমন্ডি সহ মতিউরের বিভিন্ন বাসায় খোঁজ নিয়ে আর সন্ধান মেলেনি তার। এমনকি ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর এনবিআর কার্যালয়ে যাননি। খবর বেরিয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন মতিউর। যদিও বিষয়টি ঠিক নয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। আমরা ইমিগ্রেশন চেকপোস্টের ইন্সপেক্টরের সাথে কথা বলেছি। তা আমাদের এখান দিয়ে ইমিগ্রেশন করেছে, এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। আর যদি ইমিগ্রেশন করতে যাই তাহলে তো আমরা আমাদের সিস্টেমে এখানে আমরা বুঝতে পারবো, তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তার অফিসিয়াল পাসপোর্টের তথ্য বলছে সবশেষ 2023-এর 7 জুলাই কানাডা থেকে দেশে ফেরার পর আর সেই পাসপোর্ট ব্যবহার করেননি মতিউর। আরও কোনো পাসপোর্ট আছে কিনা এ নিয়ে চলছে তদন্ত। এছাড়াও যে ইফাতকে কেন্দ্র করে এত কিছু, সে এবং তার মা মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রী শাম্মী আক্তার শিবলি দেশে আছেন কিনা এ নিয়েও সংশয় আছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
শেয়ার কারসাজিতেও সিদ্ধহস্ত ছিলেন সদ্য ওএসডি হওয়া মতিউর। দুর্বল কোম্পানির শেয়ার কিনে বিক্রি করেছেন বেশি দামে। এভাবে পুঁজি বাজার থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, যার প্রমাণ পাওয়া গেছে তার বিও অ্যাকাউন্ট থেকেও। বিশ্লেষকরা বলছেন, পদে থেকে কোনো সরকারি কর্মকর্তা এ ধরনের অনৈতিক কাজ করতে পারে না। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ছিলেন এনবিআর-এর একজন শীর্ষ কর্মকর্তা। নানা ফন্দি ফিকির করে তিনি ট্রেড ক্যাডার থেকে এসেছিলেন কাস্টমস ক্যাডারে। স্বল্প সময়ের জন্য পোস্টিং ম্যানেজ করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু অর্থের মোহে অন্ধ হয়ে যাওয়া এই কর্মকর্তার মূল পরিচয় হয়ে ওঠে শেয়ার ব্যবসায়ী হিসেবে। 2008 সালে শুরু করেন শেয়ার ব্যবসা। অল্পদিনেই পুঁজিবাজারে পরিচিত পান ম্যারাডোনা হিসেবে। দুর্বল কোম্পানির শেয়ার কম দামে কিনে কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে দেন, লুটে নেন বিপুল পরিমাণ অর্থ। একসময় তার মূল ব্যবসায় হয়ে ওঠে প্লেসমেন্ট বাণিজ্য। ব্রোকারেজ হাউস ঘুরে দেখা গেছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট, ইমতিয়াজ সিকিউরিটিজ এবং আইল্যান্ড সিকিউরিটিজে তার নিজের নামে থাকা বিও অ্যাকাউন্টে অন্তত 11টি কোম্পানির লাখ লাখ শেয়ার প্লেসমেন্ট হিসেবে নিয়েছেন মতিউর। ওনার অ্যাকাউন্ট আছে, উনি ওনার মতো রেগুলার আর যতগুলো ক্লায়েন্ট যেরকম ইয়ে করে বাই সেল করে উনি ওইভাবেই করে। একইভাবে নিজের 2 সন্তান অর্ণব ও ইপসিতা, স্ত্রী শাম্মী আক্তার শিবলি, বোন হাওয়ানুর বেগমের নামেও এসব ব্রোকারেজ হাউসে থাকা বিও অ্যাকাউন্টের মাধ্যমে প্লেসমেন্ট বাণিজ্য করেছেন। মতিউর সাহেব ওনার আত্মীয় স্বজনের নামে যে অ্যাকাউন্টগুলো খুলেছিলেন শেয়ার আমাদের এখানে ছিল, কিন্তু বছরখানেক আগে উনি শেয়ারগুলো অন্য কোথাও ট্রান্সফার করে নিয়ে গেলেন। প্লেসমেন্ট শেয়ারই বেশি উনি ইনভেস্ট করতেন। টার্গেট করে দুর্বল কোম্পানির প্লেসমেন্ট শেয়ার নিয়েই থেমে থাকেনি মতিউর। এসব কোম্পানি যাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তার ব্যবস্থাও করে দিতেন তিনি। তালিকাভুক্তির পর শুরু হয় কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি, যা পুরোপুরি অনৈতিক বলছেন বিশ্লেষকরা। প্লেসমেন্ট শেয়ার তো নেক্সাসের ব্যাপারই, নামটাই তো প্লেসমেন্ট। সে আমি কার কাছে প্লেস করবো, আমি যাকে চিনি। এটা নেক্সাস ছাড়া হয় নাকি, তাই না? এরা অনেক কিছু করতে পারে, এরা গ্যামলিং না, ওরা দে ক্যান ডু মোর দেন গ্যামলিং। এনবিআর-এর কোনো কর্তা যদি প্লেসমেন্ট নেয় আর সেটার জন্য যদি তদবিরও করে, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তার চাকরি বৃদ্ধির বাইরে। কারণ সে ওই পজিশনে থাকে, সে তার ট্যাক্স কত কম বেশি করতেই পারে। তো সে সুবিধা দিয়ে আবার প্লেসমেন্ট নিচ্ছে। কেউ যদি এই প্রশ্ন তুললে কোনো উত্তর আছে? মতিউরের প্লেসমেন্ট বাণিজ্য নিয়ে উদ্বেগ ছড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থাতেও। যে প্লেসমেন্ট সংক্রান্ত বিষয়ে যে যদি কোনো ধরনের ম্যাল প্র্যাকটিসের কেউ কোনো ধরনের অভিযোগ করেন এবং সেই অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেকেন্ডারি মার্কেটেও দুর্বল কোম্পানির শেয়ার কারসাজিতে পিছিয়ে ছিলেন না মতিউর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দুদকের ডাকে শেষমেশ আর এলোই না বেনজির ও তার স্ত্রী সন্তান। এবার তার সম্পদের বিবরণী চেয়ে বেনজিরকে নোটিশ পাঠাতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব জানান, অন্যান্যদের বেলায় যা হয় বেনজিরের বেলাতেও তেমনই আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে সশরীরে ব্যাখ্যা দিতে 2 দফায় ডাকা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের। প্রথম দফায় সময় বাড়ানোর আবেদন করলেও পরে আর কোনো আবেদন দেওয়া হয়নি বেনজির ও তার পরিবারের পক্ষ থেকে। তবে দুদক সচিব জানান, গত বৃহস্পতিবার একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সাবেক এই আইজিপি। বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। বেনজিরের অডেল সম্পদ অর্জনের বিচার এখন কিভাবে হবে? সচিব জানান, অনুসন্ধান টিম আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। এদিকে দুদকের আইনজীবী খোরশেদ আলম জানান, আইন অনুযায়ী তদন্ত শেষ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। আইন তার নিজস্ব গতিতে চলবে, দুদকের আইন অনুযায়ী অনুসন্ধান কার্য চলবে। একটা পর্যায়ে শেষে রিপোর্ট দাখিল করবে, রিপোর্টের ভিত্তিতে
আপনার কমিশন সিদ্ধান্ত নেবে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ মে তলব করে দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে ৬ জুন ও তার স্ত্রী সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। তবে ৫ জুন বেনজির আহমেদ আইনজীবীর মাধ্যমে ১৫ দিন বাড়তি সময় চেয়ে আবেদন করেছিলেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগে ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি শেষে এ কথা বলেন আইজিপি। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দুর্নীতিবাজ বলছে। তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এমন সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি নতুন মহাসচিব খুঁজছে, পত্রিকায় এমন সংবাদ ছাপা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরপর থেকে মির্জা ফখরুল কান্না করছেন। এই কান্না পথ হারানোর না খালেদা জিয়ার জন্য তা খুঁজে দেখার বিষয়ে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, বিশ্ব নেতারা শেখ হাসিনাকে স্বীকৃতি দিচ্ছে বলে বিএনপি হতাশ হয়ে পড়েছে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয়, তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা, সেটিও সমীচীন নয়। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির কারণে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি বলেন, দুর্নীতিবাজদের তথ্য বেরিয়ে এলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং পুলিশ বিভাগ থেকে দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মেনন। ট্রাইব্যুনাল গঠন করে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি রোধে তেমন কোনো উদ্যোগ না থাকায় সমালোচনা করেন মেনন। আশা করি যে একথা এখন অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলে, অর্থাৎ আইসবাগের টিপ অফ আইসবাগ মাত্র, ক্ষুদ্র পরিভাগ মাত্র। এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে। পেসমেকার বসানোর পর খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। নিবিড় পর্যবেক্ষণে রাখা চিকিৎসকরা জানান, অপারেশনের কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরেছে, কিন্তু আরও নানা জটিলতা রয়েছে। দলীয় প্রধানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে বিএনপিতে। নেতাকর্মীদের অভিযোগ, খালেদা জিয়ার সঙ্গে যে আচরণ করছে সরকার, তা হত্যার শামিল। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন শুক্রবার মধ্যরাতে। পরীক্ষা নিরীক্ষার পর রোববার সন্ধ্যায় তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর থেকেই সিসিইউতে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। সফলভাবে পেসমেকার বসানোর কথা গণমাধ্যমকে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপর থেকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার আপডেট নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি দল কিংবা ডাক্তারদের পক্ষ থেকে। তবে চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনের কথা জানিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানতে সোমবার দুপুরে এই এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম আমি। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকায় খুব একটা দেখা করার সুযোগ নেই তার সঙ্গে। তবে তার মেডিকেল বোর্ডের একজন সদস্য ব্যক্তিগত আলাপচারিতায় জানিয়েছেন, পেসমেকার বসানোর কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরেছে বিএনপি চেয়ারপারসনের। পাশাপাশি তিনি জানান, 10 সদস্যের যে মেডিকেল বোর্ড সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিয়েছে, অর্থাৎ তাদের পরিবার এবং দলকে জানিয়েছে যত দ্রুত সম্ভব বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপন দরকার। এদিকে হাসপাতালে থাকা দলীয় প্রধানকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় বিএনপির সব স্তরের নেতাকর্মীরা নানাভাবে খোঁজখবর নেয়ার চেষ্টা করছেন। বিএনপির পাশাপাশি প্রতিদিনই মিলাদ মাহফিল করছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার। উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে একটা উদাসীনতা এবং না, এটাই তো আমরা লক্ষ্য করছি। তার মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে তারা ঠেলে দিচ্ছে, এটা হত্যার শামিল। নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। এছাড়া শত প্রতিকূলতার মাঝেও খালেদা জিয়াই হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তাই দলীয় প্রধানের অসুস্থতায় তাদের ভীষণ আবেগ আছে মুক্ত করতে না পারার দহন যন্ত্রণা। খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা। আমাদের মা অসুস্থ হলে আমাদের যেমন লাগে, খালেদা জিয়া অসুস্থ হতে আমাদের তেমনই লাগছে। আমরা আশা করছি আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে আসবেন এবং সরকার ওনার সুচিকিৎসার জন্য ব্যবস্থা করবেন, উনি যাতে বিদেশে চিকিৎসা নিতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের সমগ্র গণতান্ত্রিক মানুষ চায় এবং তার সুচিকিৎসা হোক, এটি বাংলাদেশের মানুষ চায়। এই সরকার সেটি দিচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, এর সকল দায়িত্ব এই অবৈধ সরকারের বহন করতে হবে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে থাকা খালেদা জিয়ার ছবি দেখে কেউ আক্ষেপ করে বলেন, কত মানুষকে তিনি নেতা বানিয়েছেন, দিয়েছেন সামাজিক পরিচিতি। অথচ খালেদা জিয়ার চরম দুঃসময়ে মুক্তির আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা যায়নি তাদের অনেককেই। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। পেসমেকার বসানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশের সংশ্লিষ্ট হাসপাতালেই পাচ্ছেন। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, পেসমেকার বসানোর পর এখন পর্যন্ত খালেদা জিয়া সুস্থ আছেন। তার যে অসুখগুলো আছে সেগুলো নিরাময়যোগ্য নয়, ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, এর আগেও সরকার বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দিতে কার্পণ্য করেনি। সরকারের আন্তরিকতার অভাব থাকলে সেটা সম্ভব ছিল না। খালেদা জিয়া যেই চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। কয়েকটা আছে যেগুলি সারার মতো এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। স্বভাব অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে অনেকেই সমালোচনা করছে। এ বিষয়ে ভীত না হতে শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষা ব্যবস্থায় ছেলেরা কেন মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে তা খুঁজে বের করার নির্দেশও দেন সরকার প্রধান। মানুষ হবার মন্ত্রণা এই দেশেতে সবচেয়ে ভালো বুঝেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু মেধা অন্বেষণ স্কলার অ্যাওয়ার্ড বিজয়ীরা সরকার প্রধানের সামনে তুলে ধরেন তাদের অনুভূতি। ছোটদের মুখে এমন মেধাবী বক্তব্য শুনে তাদের জড়িয়ে ধরেন শেখ হাসিনা। বিজয়ীদের অনুভূতির মাধ্যমে উঠে আসে বর্তমান সরকারের সময় নানা উন্নয়ন পদক্ষেপ। মেট্রো রেল চলার সময় যে শাঁসা শব্দটি করে তা মূলত আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাপেক্ষে জনগণের স্বস্তির নিঃশ্বাসটি প্রতিফলিত করে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন স্নাতক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম। শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড বিজয়ীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি জ্ঞান ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। আমরা শিক্ষা গবেষণা খাতে সবথেকে বেশি বরাদ্দ দেওয়া শুরু করি এবং 2010 সাল থেকে বছরে আমরা বিনা পয়সার বই দেওয়া শুরু করেছি। অনেকে সে সময় ভেবেছে এটা কী করে সম্ভব, কিন্তু আমরা সে অসম্ভবকে সম্ভব করেছি। সেই 2010 থেকে 2024 এ পর্যন্ত
464,74,29,883 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে, যার ইতিবাচক প্রভাব সমাজে পড়ছে বলেও জানান সরকার প্রধান। উপবৃত্তি প্রদান করা হচ্ছে, ফলে ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তবে জেন্ডার সমতা না, আমরা বলবো কোনো কোনো জায়গায় মেয়েরা একটু বেশি হয়ে গেছে, ছেলেরা যে কম কেন সেটা খুঁজে বের করতে হবে। কারণ ছেলেরা যদি পিছিয়ে না থাকে, আমি এখানে ছেলেরা আছে বলবো, মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে, কিন্তু ছেলেদের কিন্তু সমান তালে চলতে হবে। সরকারের পদক্ষেপের ফলে বর্তমানে শিক্ষার্থীদের ঝরে পড়া প্রায় নেই বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা, সেই পদ্ধতিটাতে আমরা আসতে চাই। এটা বাস্তব কথা। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পরে ইচ্ছে থাকে তা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে। আমি আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবো না তো, নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলে মিলেই আমাদের চলতে হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের অবদান সবচেয়ে বেশি। ৭৫ বছরের পথ চলায় এক বাক্যে তা স্বীকার করেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। সাংগঠনিক দক্ষতার ক্ষেত্রেও এগিয়ে এই দল মানেন এটাও। তবে তৃণমূল মানুষের দলটি এখন সুবিধাবাদীদের প্ল্যাটফর্ম বলে অভিযোগ তাদের। বলছেন, বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার কথা বললেও দলটির নেতারা তা অনুসরণ করে না। বিভিন্ন রাজনৈতিক দলের চোখে আওয়ামী লীগের মূল্যায়ন তুলে ধরছেন ভাস্কর ভাদুরী। দেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন সামনে থেকেই নেতৃত্ব দিয়েছে দলটি। এ যাত্রায় অনেকে আওয়ামী লীগের বিরোধিতা করেছে, আবার জোটবদ্ধ হয়েছে। একসময় বিরোধী রাজনীতি করলেও বর্তমানে নৌকার সাথে জোটবদ্ধ রাজনীতি করছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার মতে, স্বাধীনতার ইতিহাস মানেই আওয়ামী লীগ। একচ্ছত্র নেতৃত্ব তারা দিয়েছেন, শুধু তাই নয়, একটা চমৎকার সংবিধানও তারা দেশবাসীকে উপহার দিয়েছে। সাম্প্রতিককালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তারা ঘুরে দাঁড়াতে পারে। সমালোচনাও আছে ইনুর। অসাম্প্রদায়িকতার কথা বললেও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময়ই কৌশলী বলে জানান তিনি। আমার দৃষ্টিতে একটাই সমালোচনা, যে তারা মধ্যপন্থার বাম ঝোঁকা দল, কিন্তু অসাম্প্রদায়িকতার চর্চায় এবং গণতন্ত্র চর্চায় বা সমাজতন্ত্র চর্চায় তারা মাঝে মাঝে বিভ্রান্তিতে ভোগেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বড় ভূমিকা ছিল বলে মনে করেন এই দলেরই একসময়ের নেতা মাহমুদুর রহমান মান্না। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের স্বাধিকার ৬ দফা এই লড়াই শেষ পর্যন্ত স্বাধীনতায় যেটা গড়ালো, এই সমস্ত ব্যাপারে তার অনেক বর্ণিল ইতিহাস, অহংকার করার মতো অনেক বিষয় আছে। গণমানুষের আদর্শের রাজনীতি ভুলে আওয়ামী লীগ এখন ক্ষমতা লোভী বলেও সমালোচনা তার। তাদের জন্য শুভ কামনা করতে চাই, কিন্তু এই দল আবার সেই গণতন্ত্রের ট্র্যাকে কোনোদিন কীভাবে ফিরবে এটা আমার নজরে আসে না, বিবেচনায় আনতে পারি না। এটা একদম আওয়ামী লীগের খোল নলচে পাল্টে যদি তারা অতীত ঐতিহ্যে যেতে পারে। আদর্শ বিচ্যুতির কারণে আওয়ামী লীগ আর সাধারণ মানুষের দল নয় বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কিভাবে একটা বিত্তবান ধনী বা দুর্বৃত্তদের একটা দলে পর্যবেসিত হয়, আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতের একটা পরিণতির দিকে যাচ্ছে হয়তোবা। অন্য দলের চেয়ে অনুকরণীয় গঠনতন্ত্র থাকলেও ঐতিহ্যবাহী দলটি নিজেই তা মানে না বলেও বিশ্লেষণ তার। আওয়ামী লীগ যে সমালোচনা বিএনপি বা অন্যদের ক্ষেত্রে করে, তাদের নেতৃত্বকে সম্ভবত আওয়ামী লীগও খুব অচিরেই এ ধরনের একটা অনিশ্চিত ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একটা অনিশ্চিত অবস্থায় পড়তে যাচ্ছে বলে আমার আশঙ্কা। সাম্প্রদায়িক শক্তি সহ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আওয়ামী লীগ আরো কঠোর না হলে এর খেসারত পুরো বাংলাদেশকেই দিতে হবে বলে সতর্ক করেছেন সমমনা ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা। পার্টিগত একটা মতাদর্শিক রাজনৈতিক প্রক্রিয়া। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটিতে রদবদল ও বিলুপ্তি গণতান্ত্রিক উপায়ে না হয় সামনে সরকার বিরোধী আন্দোলনে তা কতটা ভূমিকা রাখবে এ নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে এককভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিএনপির শীর্ষ নেতারা বলছেন ৭ জানুয়ারি নির্বাচনের পর কমিটি নিয়ে এমন সিদ্ধান্ত বাস্তব। আর তৃণমূলের কর্মীদের মত, বিগত কমিটির ব্যর্থতার কারণেই এই পুনর্গঠন প্রক্রিয়া। বিএনপি মহাসচিব সুবিধাজনক অবস্থায় দলের কেন্দ্রীয় কাউন্সিলের ইঙ্গিত দিয়েছেন। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে ঈদের আগে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বাতিল করা হয়। যুবদলের কমিটি বাতিল, ছাত্রদলের কমিটি পুনর্গঠন, এর পাশাপাশি রদবদল হয় নির্বাহী কমিটি সহ বিভিন্ন পদে। গঠিত হয় বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিও। শুধু কি মেয়াদ উত্তীর্ণ বলে এই কমিটিগুলো বাতিল হয়েছে? মহানগরের সাধারণ নেতাকর্মীরা দায় দিচ্ছেন বিগত কমিটির দায়িত্বশীল নেতাদের ব্যর্থতাকে, আর কেন্দ্রীয় নেতারা ব্যর্থতা মেনে নিলেও একে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন। মহানগর বিএনপি কোনো কারো খোঁজখবর রাখে না, জেলে গেছে তাদের জামিন হইতে কোনো কিছুই খোঁজখবর রাখে না। ব্যর্থতার কারণে আজকে কমিটি ভেঙে দিয়েছে। যে কমিটি বিলুপ্ত করা হয়েছে তার থেকে কিছু শক্তিশালী কমিটি তারা কিন্তু চাচ্ছে। আমরা যারা তৃণমূলের আছি আমরা প্রস্তুত আছি সেই নেতৃত্বকে মেনে নিতে। এখন দক্ষিণ অঞ্চলের নেতৃত্ব যদি ঠিক করতে হয় তাহলে মহানগর বিএনপি আগে শক্তিশালী করতে হবে। এই যে কমিটি ভেঙে দেয় তৃণমূলে কিন্তু অস্বস্তি নেই, বরং তৃণমূল কিন্তু আরো বেশি আশ্বস্ত হয়েছে। আমি একজনকে দায়িত্ব দিলাম বা আমাকে একটা দায়িত্ব দিলাম, আমি দায়িত্বটা পালন করতে পারলাম না, দল কি বসে থাকবে? সাংগঠনিক কাজগুলি প্রত্যেকটা পার্টির তার ইন্টারনাল এবং এটা একটা চলমান প্রক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলের স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক সিদ্ধান্তেই হয়েছে কমিটি বাতিল ও রদবদল, যদিও বিএনপি নেতারা তা মানতে নারাজ। পদ বাণিজ্যের একটা অংশ এরকম গুজব আছে, তো আমরা নিশ্চিত নই কোনটা সত্য। আমরা যদি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের রাজনৈতিক দল লাগবে, কিন্তু কীরকম রাজনৈতিক দল? রাজনৈতিক দল হইতে হবে স্বচ্ছ, দায়বদ্ধ, গণতান্ত্রিক। কিন্তু আমাদের দেশে তো সেই মানদণ্ড ব্যবহার করলে কোনো রাজনৈতিক দলে নেই। কোনো সিদ্ধান্তই নীতি নির্ধারণের বাইরে হয় না, তবে আমরা যতজনের সিদ্ধান্ত নেই ততজনের তো কাজ করি না, কারো না কারো উপরে দায়িত্ব দেওয়া হয়, যেটা আপনি দেখেন, আপনি ওইটা দেখেন মনে তো। সুতরাং এই সিদ্ধান্তটা প্রায় ৩-৪ মাস আগে না, আরও আগে থেকেই। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বলছেন, বিলুপ্তির পর বিএনপির এইসব কমিটির আগামী নেতৃত্ব ঠিক করা উচিত গণতান্ত্রিক উপায়ে। তা না হলে আন্দোলনে সফলতার পরিবর্তে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব আর হতাশাই বাড়বে। তারা তো বিলুপ্ত করেছে, এখন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে পরিচ্ছন্ন ব্যক্তিদেরকে তারা যদি দলের নেতৃত্বে আনে তাহলে এটা তাদের জন্য একটা বড় সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কমিটির কাউন্সিল নিয়েও আলোচনা হচ্ছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, কাউন্সিলের বিষয়ে আন্তরিক দল। এখানে তো আমাদের একটা বিরূপ প্রতিক্রিয় অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, আমাদের চেয়ারপারসন, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশের বাইরে আছেন। সেক্ষেত্রে তো এটা একটা প্রতিকূল অবস্থা। তা আমরা সেইখানে আমাদের দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হবে, যখন কাউন্সিল করার পরিবেশ তৈরি হবে তখন নিশ্চয়ই কাউন্সিল করা হবে। আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরুর চিন্তা আছে বিএনপির। এর আগেই দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে চায় দলটি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির নীতিমালা ইস্যুতে বুয়েটের ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে আছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, ভিসি অবরুদ্ধের বিষয়ে জানাবেন। দেবাশিস, বুয়েটের ভিসি বিকেল থেকেই অবরুদ্ধ, আর বিকেল থেকে এখন পর্যন্ত এখনই তিনি অবরুদ্ধই রয়েছেন। আমরা একটু দেখাতে চাই যে আন্দোলনকারীরা, অর্থাৎ এই বুয়েটেরই কর্মকর্তা কর্মচারীরা, তারা আসলে এই বুয়েটের ভিসি সত্যপ্রসাদ মজুমদারকে বিকেল থেকে অবরুদ্ধ করে রেখেছে। আন্দোলনকারীদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে 2015 সালে তাদের পদোন্নতি সংক্রান্ত একটি নীতিমালা ছিল,
সেই নীতিমালাটি এই শেষ কর্মদিবসে এসে বুয়েটের ভিসি সেই নীতিমালাটি বাতিল করে দিয়েছে। এর ফলে যারা আন্দোলনকারীরা রয়েছে, তারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তারা আসলে ফুঁসে উঠেছেন। তারা বলছেন যে এই শেষ কর্মদিবসে এসে তিনি যদি এই 15 সালের যে নীতিমালা, পদোন্নতি নীতিমালা তিনি বাতিল করেন, তাহলে তারা নানান ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। সে কারণেই এই বুয়েটের ভিসিকে শেষ কর্মদিবসে এই বুয়েটের কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা অবরুদ্ধ করে রেখেছেন। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে বুয়েটের ভিসি ইতিমধ্যে আন্দোলনকারীদের 10 জনের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছেন এবং বৈঠকটি আসলে শেষ হলে হয়তো বোঝা যাবে যে আসলে এই আন্দোলন বা এই সিদ্ধান্ত বাতিল হয় কিনা। এটি হয়তো আরো পরে এই মিটিংটা শেষ হলে হয়তো বলা যাবে। দেবাশিস, ধন্যবাদ আশিক যুক্ত হবার জন্য। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। আগামী 8 থেকে 11 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ জিয়ানশাও বলেন, এই সফর মাইল ফলক তৈরি করবে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চেয়েছে ঢাকা। 4 দিনের সফরে বাংলাদেশে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও দুপুরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আলোচনায় উঠে আসে আগামী মাসের 8 থেকে 11 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর প্রসঙ্গ, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ঢাকা বেইজিং এর মধ্যে কয়েকটি চুক্তি সই নিয়ে আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে চীন পাশে থাকবে বলেও জানান দেশটির সফররত মন্ত্রী। দ্বিপাক্ষিক বিভিন্ন খাতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রীর আসন্ন সফরে। বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করেছি। এছাড়া বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও আমাদের কমিউনিস্ট পার্টির মধ্যে অভিজ্ঞতা বিনিময় বাড়ানো হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আমি মনে করি। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বাণিজ্য ঘাটতি কমানো এবং ব্রিক্সের সদস্য হতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখার কথা পুনর্ব্যক্ত করেছে চীন। যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি আর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি, তাদের সমর্থন সহায়তা কামনা করেছি। চাইনিজ ইনভেস্টমেন্ট যাতে বাংলাদেশে আছে এবং আরও আসে, সে নিয়ে আমরা আলোচনা করেছি। সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি এবং সেই সফরের আগে তার আগমনটা আসলে তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেও জানান মন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চলবে পুরো মৌসুম জুড়ে। নির্মাণাধীন ভবন, বেসমেন্ট কিংবা ছাদ বাগানে জমানো পানি পেলেই জরিমানা সহ নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। রাজধানীর কাঁঠালবাগানের ফেয়ারদিয়া কমপ্লেক্স নামের 15 তলা ভবনের বিভিন্ন ফ্ল্যাট থেকে এসির পানি গড়িয়ে জমা হয় এই বেসমেন্টে। বেশ কিছুদিন ধরেই জমে থাকা পানিতে শত শত লার্ভা জন্মালেও দেখার যেন কেউ নেই। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ভবনটিতে অভিযান চালিয়ে লার্ভা ধ্বংস করে। একই চিত্রের দেখা মিলে প্যারাডাইস মারিয়া নামের আরেকটি বহুতল ভবনে। ভবন দুটির মালিককে জরিমানা করা হয় 45,000 টাকা। ওখানে উপর থেকে ফোটা ফোটা পানি পরে আজকে সকালে আরো দিয়ে নাড়াই দিচ্ছি আমি, তো নাড়াই দিলে লার্ভা মারা দেওয়ার কথা। এখন লার্ভা পাইছি বললে এক্সপার্টরা আমরা তো না করতে পারবো। এখন যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও শুধরানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 10টি জোনে ভাগ হয়ে রোববার থেকে একযোগে শুরু করে এই অভিযান। চলবে পুরো মৌসুম জুড়ে। আমরা খুব অল্প বাসাতেই লার্ভা পেয়েছি এবং আজকে আমরা যে স্থানে এসেছি এখানেও কিন্তু আমরা এর আগেই সেই বাসার বেসমেন্ট দেখেছি, আমরা উপরে টপ দেখেছি, সেখানে আমরা লার্ভা পাইনি, আমরা এখানে পেয়েছি। তো আমরা বলবো যে চিত্রটি গতবারের চেয়ে বেশ ভালো।
26 জুন স্কুল কলেজ খোলার পর সেখানেও অভিযান চালানোর কথা জানান কর্পোরেশনের কর্মকর্তারা। আমরা জুলাই ফার্স্ট উইকে প্রোগ্রাম রেখেছি সমস্ত প্রাথমিক, প্রাইমারি, সেকেন্ডারি এবং ইউনিভার্সিটির সমস্ত মহাবিদ্যালয়গুলো পর্যন্ত সব স্কুল কলেজে আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে 3 থেকে 4 দিনে চিরুনি অভিযান চালাবো। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে 41 জন, এর মধ্যে 29 জনেরই মৃত্যু হয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং আইডিএফ। রোববার রাতভর চলে এই হামলা। এর মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। খিয়াম এবং রামিয়ে এলাকায় চালানো হয় এই হামলা। এর পাশাপাশি কেফার কিলা এলাকায় নিষিদ্ধ ফসফরাস বোমার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এছাড়াও লেবানন সীমান্তের আলমা আল শায়েব এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় দূরপাল্লার কামান থেকে। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েল সীমান্তের সেবা এলাকায় আইডিএফের অবস্থান লক্ষ্য করে 3 দফায় হামলা চালানো হয়েছে। এতে 2 ইসরায়েলি সেনা আহতের কথা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। গাজার রাফায় অভিযানের শেষ পর্যায়ে রয়েছে ইসরায়েলি বাহিনী। কমবে যুদ্ধের তীব্রতা, এমন মন্তব্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত হামলা থামবে না দিয়েছেন এমন হুঁশিয়ারেও। গাজায় অভিযানের পরিধি কমিয়ে লেবানন সীমান্তের দিকে নজর দেওয়ার কথাও বলেন নেতানিয়াহু। গাজায় চলমান আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলি গণমাধ্যমের সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যানেল 14-এর সাথে কথোপকথনে জানালেন, জিম্মিদের উদ্ধারে হামাসের সাথে আংশিক চুক্তিতে রাজি তিনি, তবে বন্ধ হবে না সন্ত্রাস বিরোধী অভিযান। হামাসকে গাজার ক্ষমতা থেকে উৎখাতই শেষ লক্ষ্য বলেও জানান। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে গাজার শাসনভারের পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। চুক্তি হলে আমাদের শর্ত অনুযায়ী হবে, আর তা হলো এই অঞ্চল থেকে হামাস নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। হামাসকে এই অবস্থায় রেখে আমরা গাজা ছাড়তে পারি না। বেসামরিকীকরণের পর এখানে নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে। পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরে প্রস্তুত নই আমি। একই সাথে নেতানিয়াহু জানালেন, গাজায় কমে আসবে হামলার পরিধি। উপত্যকা থেকে সেনা সরিয়ে মোতায়েন হবে লেবানন সীমান্তে। রাফায় হামলার পরিধি কমলে সেনাদের একটি অংশ উত্তরের দিকে পাঠানো হতে পারে, প্রথমত প্রতিরক্ষা ইস্যুতে, দ্বিতীয়ত সেখানকার বাসিন্দাদের নিজ এলাকায় ফেরাতে। সম্ভব হলে কূটনৈতিক পথেই সমাধান করতে চাই, তবে তা না হলে অন্য উপায় বেছে নিতেই হবে। উত্তর ও দক্ষিণাঞ্চলে ঘর ছাড়া সব মানুষকে নিজ বাড়িতে ফেরাবই। গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছিল, রাফায় হামাসের সক্ষমতা ধ্বংসের মিশন শেষের পথে, লাগতে পারে আর মাত্র কয়েক সপ্তাহ। তাই গাজার পর নেতানিয়াহুর লেবাননের দিকে নজর ঘোরানোর সিদ্ধান্তে অবাক হননি অনেক বিশ্লেষকই। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। টি-20 বিশ্বকাপের খবর। সেমিফাইনালের গাণিতিক সম্ভাবনার সাথে সান্ত্বনার এক জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্যে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30। টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বলছেন, পাওয়ার হিটিং ছাড়া টি-20তে ভালো করা সম্ভব নয়। প্রশ্ন রেখেছেন 2007-এর পর কি পরিবর্তন হয়েছে দেশের ক্রিকেটে। এদিকে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ায় সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। সেজন্য আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে, আর অজিতের হারতে হবে বড় ব্যবধানে ভারতের কাছে। তবে যেভাবে আফগানরা অজিতের হারিয়েছে তাতে ভিনসেন্টের উইকেটে আরও বিধ্বংসী হতে পারে ফারুকি, রশিদ খানদের বোলিং। তাদের যেমন সামলাতে হবে, তেমনি গুরবাজ জাদরানের ব্যাটের লাগাম টানার চ্যালেঞ্জও থাকবে হাতুরি সিংহের শিষ্যদের। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।